হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবারও চলে এসেছি আরেকটি এসএসসি এমটিএস 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিকে ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব এসএসসি এমটিএসের 2024-এ যে এক্সাম হয়েছিল 7/10/2024, 7/10/2024-এর থার্ড শিফটে এসএসসি এমটিএসে যে এক্সামটা হয়েছিল সেই এক্সামে যে কোশ্চেনগুলো ছিল জেনারেল নলেজের, সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। এটা আজকের ক্লাস নম্বর হচ্ছে 8। এর আগে 7খানা ক্লাস কিন্তু হয়ে গেছে, অর্থাৎ 7খানা শিফট কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি। তো যারা আগের ক্লাসগুলো দেখোনি তো অবশ্যই বলবো ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক থেকে দেখে নেবে। আজকের ক্লাসটা সবাই ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, খুবই হেল্পফুল হবে আশা করছি। কেননা কোশ্চেনগুলো আমরা যেগুলো এক্সট্রা ডিটেলস দেওয়া দরকার সেগুলো দেবো, দিয়ে আলোচনা করব। তার জন্য ফার্স্ট থেকে লাস্ট অবধি কিন্তু ক্লাসটা অবশ্যই দেখো। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই যাবে। আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো কী রয়েছে, নিম্নলিখিতগুলির মধ্যে কে 1950 সালে ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ছিলেন? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, কেননা এটা আমরা আগে অনেকবার আলোচনা করেছি, বিভিন্ন এক্সামে আলোচনা করেছি। বলো, 1950 সালে ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি কে ছিলেন? না, সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার 3, সুকর্ণ ছিলেন। তারপরে দেখো এখান থেকে কি জানবে, না সুকর্ণ ছিলেন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি। সুকর্ণ ছিলেন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি। ভারতীয় সংবিধান 1949 সালে 26শে জানুয়ারি গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল এবং 26শে জানুয়ারি 1950 সালে কার্যকর হয়েছিল। এই কোশ্চেনটাও আসে, কত সালে আমাদের সংবিধান গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল এবং কত সালে কার্যকর হয়েছিল। দুটো কোশ্চেনই আসে, জেনে রাখো। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, নিচের কোন নৃত্যের ধরনটি প্রাথমিকভাবে ওড়িশা, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের মতো পূর্ব ভারতের রাজ্যগুলির সাথে যুক্ত? উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের মতো পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে সেগুলোর সাথে যুক্ত কোন নৃত্য? তো পশ্চিমবঙ্গ রয়েছে, তাহলে পশ্চিমবঙ্গে কোনটা চলে? এই যে ছৌ নৃত্য, তাই কি না? ছৌ নৃত্য হয়ে যাবে অপশান নাম্বার 3 সঠিক আনসার। আমি কিছু আদিবাসী যে নৃত্যগুলো হয়ে থাকে, কোনটা কোন রাজ্যের বা বিভিন্ন নৃত্য, সেগুলো আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি। তোমরা যারা জয়েন রয়েছো, যদি না দেখে থাকো তো অবশ্যই দেখে নেবে, ওই গ্রুপে কিন্তু আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখান থেকে যারা দেখো কী কী জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা নোটস এখানে ইম্পর্টেন্ট, কেননা দেখতেই পাচ্ছ সাইডে বিভিন্ন প্রত্যেকটা কোনো না কোনো এক্সামে এসছে, দেখতেই পাচ্ছ। ছৌ হচ্ছে একটি অর্ধ শাস্ত্রীয় ভারতীয় নৃত্য যা নাচের সাথে মার্শাল আর্ট, ওই অপশানটা ভালো করে মনে রাখতে হবে, মার্শাল আর্ট পদক্ষেপ এবং কৌশলগুলিকে অন্তর্ভুক্ত করে। তারপরে এই নৃত্য ফর্মে 3টা প্রধান শৈলী রয়েছে। তাহলে ছৌ নৃত্যের কয়টা শৈলী রয়েছে? 3টা। এই যে সিজিএল 2023-এ এসছে এটা। কী না হচ্ছে পুরুলিয়া ছৌ, যেটা পশ্চিমবঙ্গের পুরুলিয়া ছৌ, এটা জিডি 2024 রিসেন্ট যেটা এক্সাম হয়ে গেল, জিডি 2024-এ যে এক্সামটা হয়েছে সেখানে এসেছিলো। তারপরে ময়ূরভঞ্জ, এটা হচ্ছে উড়িষ্যা, এটা এমটিএস 2022-এ এসেছিলো, সিএইচএসএল 2020-তে এসছে। তারপরে দেখো সেরাইকেল্লা ছৌ, যেটা ঝাড়খণ্ড, কোথাকার? ঝাড়খণ্ডের, এটা সিএইচএসএল 2024-এ এসছে। তো এই সকল এক্সট্রা নোটসগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তার জন্যই আমরা এই এক্সট্রা নোটসগুলো দিয়ে রেখেছি আমাদের পিডিএফের মধ্যে। আমাদের যে পেড পিডিএফ রয়েছে 199 প্রাইসের 4খানা পিডিএফ দেওয়া হবে, সেই পিডিএফের মধ্যে এইরকমই কিন্তু এক্সট্রা নোটস দিয়েই পিডিএফগুলো বানানো হয়েছে। যারা নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, পিডিএফ নিলে তোমাদেরকে প্রাইভেট ওই টেলিগ্রাম গ্রুপে এমটিএস 2025-এর প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে তোমাদেরকে অ্যাড করে দেওয়া হবে। সেখানে সমস্ত ধরনের নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে। এই 4খানা পিডিএফ দেওয়া হবে 199 টাকায়। তাছাড়া ওইটায় টেলিগ্রামে অ্যাড করে দেওয়া হবে তোমাদেরকে, আর অ্যাড হয়ে গেলেই তোমরা ওইখানে বাকি যত ধরনের পিডিএফ মানে নোটস তোমাদের দরকার সেটা ওই গ্রুপেই দেওয়া হবে। 3 নম্বর কোশ্চেন দেখো, ভারতের সংবিধানের কোন ধারার কেন্দ্রে সংসদীয় সরকার গঠনের ব্যবস্থা করা হয়েছে? সংসদীয় সরকার গঠনের ব্যবস্থা কোন ধারা বলা হয়েছে? এটা বলা হয়েছে 74 এবং 75 ধারা। 74 এবং 75 ধারা। ভারতের খারিফ মৌসুমে
নিচের কোন ফসল জন্মায়? খারিফ মৌসুমে কোন ফসল জন্মায়? যে খারিফ ফসল যেটা, বলো। আমরা এই কোন ক্লাসে, এই এমটিএস 2024-এরই কোনো ক্লাসে আমরা আলোচনা করেছি কি না, কোনো একটা শিফটে আলোচনা করেছি, মনে করো। খারিফ ফসল যেটা, সেটা হচ্ছে যে সয়াবিন হয়ে যাবে অপশান নাম্বার 3 সঠিক অ্যান্সার। এই যে এইটা খারিফ ফসলের উদাহরণগুলো দেখে নাও। ধান, ভুট্টা, বাজরা, রাগি, জোয়ার, সয়াবিন, চীনাবাদাম, তুলা, এগুলো হচ্ছে খারিফ ফসল। আর হচ্ছে রবি ফসল কোনগুলো রয়েছে? আছে গম, বার্লি, ওট, ছোলা, মটর, এগুলো রবি ফসলের মধ্যে রয়েছে। তারপরে দেখো 5 নম্বর কোশ্চেন, নিচের কোন পুরস্কারটি মধ্যপ্রদেশ সরকার প্রদান করে না বলেছে? তাহলে মধ্যপ্রদেশ সরকার প্রদান করে যেগুলো, সেগুলো জানলেই হয়ে যাবে। দেবী অহিল্যাবাই পুরস্কার, এটা মধ্যপ্রদেশ সরকার প্রদান করে থাকে। কিশোর কুমার সম্মান, তুলসী সম্মান। যেটা করে না সেটা হচ্ছে ঠাকুর রত্ন, এটা কিন্তু মধ্যপ্রদেশ সরকার প্রদান করে না। নিচের কোন বছরে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলন এটা কবে শুরু হয়েছিল? না হচ্ছে 1942 সালে শুরু হয়েছিল। ভারত ছাড়ো আন্দোলন বা ভারত অগাস্ট আন্দোলন বা আগস্ট ক্রান্তি মোহনদাস করমচাঁদ গান্ধীর কর্তৃক 9 আগস্ট 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতে শুরু হয়েছিল। হয় এটা আইন অমান্য আন্দোলন। এরপরে চলে যাও 7 নম্বরে, একজন ব্যক্তির বৃদ্ধি থেমে গেছে এবং চুল বিবর্ণ হয়েছে, সে সম্ভবত ড্যাশেতে ভুগছে, বলো কিসে ভুগছে? প্রোটিনের ঘাটতি, লিপিডের ঘাটতি, গ্লুকোজের ঘাটতি, না ভিটামিন এর অভাব? কোনটা হবে? না হচ্ছে প্রোটিনের অভাব। তার প্রোটিনের ঘাটতি রয়েছে, প্রোটিনের অভাবের কারণেই তার এরকম বৃদ্ধি থেমে গেছে, চুল বিবর্ণ হয়ে গেছে। এছাড়া যেটা ভালো করে মনে রাখতে হবে, দেখতে পাচ্ছ এমটিএস 19, 20, 22 সবেতেই এসছে খাদ্যে প্রোটিনের ঘাটতি কারণে সবচেয়ে পরিচিত রোগ মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কোয়াশিয়কর, প্রোটিনের অভাবে হয়ে থাকে কোয়াশিয়কর রোগ। ভালো করে মনে রাখো, যেটা 1 থেকে 14 বছর বয়সের শিশু, 1 থেকে 4 বছর বয়সের শিশুদের মধ্যে এই রোগটা পরিলক্ষিত হয়। এরপরে দেখো 8 নম্বর কোশ্চেন, সরীসৃপের ক্ষেত্রে তাদের হৃৎপিণ্ড সঠিকভাবে 4টি প্রকোষ্ঠ বিভক্ত নয়। সরীসৃপের ক্ষেত্রে এটি 2টি অরিকেল এবং একটা অসম্পূর্ণভাবে বিভক্ত ভেন্ট্রিকল নিয়ে গঠিত। নিচের কোনটি সরীসৃপের 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ডের উদাহরণ? হলো সরীসৃপদের 4টা প্রকোষ্ঠ বিভক্ত নয় হৃৎপিণ্ডটা, কিন্তু এমন একটা সরীসৃপ রয়েছে যার 4টা প্রকোষ্ঠ রয়েছে, হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ রয়েছে। সেই সরীসৃপটি কে? না সেটা হচ্ছে কুমির। কুমিরের হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ রয়েছে। সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহা 28শে জানুয়ারি 2024 ড্যাশের উপমুখ্যমন্ত্রী হন। সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহা 28শে জানুয়ারি 2024 ড্যাশের উপমুখ্যমন্ত্রী হন। সঠিক অ্যান্সার বিহারের উপমুখ্যমন্ত্রী হন। নিচের কোনটি বিশ্ব সাহানির আত্মজীবনী? বিশ্ব সাহানির আত্মজীবনী কোনটা? সেটা হচ্ছে আজ কি অতীত। এটা হচ্ছে বিশ্ব সাহানির আত্মজীবনী। কোন বছরে ভারতে বহুমাত্রিক দারিদ্র্য সূচক চালু হয়েছিল? বহুমাত্রিক দারিদ্র্য সূচক এটা ভারতে কবে চালু হয়েছিল? আর তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি, অনেকে কিন্তু ক্লাসটা দেখছো কিন্তু লাইক করছো না, এতক্ষণ তো দেখলে, যদি ভালো কি লাগেনি তোমাদের? যদি লেগে থাকে তাহলে তো লাইকটা করে ফেলো। দেখো তোমাদের লাইক কমেন্ট এটাই আমাদের চাওয়ার থাকে, আর কিচ্ছু না। লাইক কমেন্ট দেখলেই তবে কি গিয়ে আমাদের পরবর্তী ক্লাসটা নিয়ে আসার বা ক্লাসটা যে আমাদের রেকর্ডিং করার একটা মানে ঊর্জা তৈরি হয়, যে হ্যাঁ ছেলেদের রেসপন্স পাচ্ছি, তাদের ভালো লাগিয়েছে, তো আমাদেরকে ক্লাসটা দিতে হবে, আরও ভালোভাবে কীভাবে দেওয়া যায় সেই চেষ্টা করতে হবে। তো সেগুলো আমরা তোমাদের এই লাইক কমেন্ট এগুলো দেখেই আমাদের সেই মনোবলটা বেড়ে যায় এবং দেওয়ার আগ্রহটা চলে আসে আপনা আপনি। তো অবশ্যই বলবো যে তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে ফেলো এবং কেমন লাগে সেটা কমেন্ট করে জানাও।
এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব যদি না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, কেননা তোমরা যা ক্লাসটা দেখছো নিশ্চয়ই তোমরা এমটিএসের এক্সাম দেবে 2025-এ, ফর্ম ফিল আপ করেছো বা করবে, তার জন্যই ক্লাসটা দেখছো। তোমাদেরকে বলে রাখি, আমরা কিন্তু তোমাদের এক্সামের আগে পর্যন্ত সমস্ত প্রকারের ক্লাস কিন্তু দেব। এই চ্যানেলে দেওয়া হবে জিকের সমস্ত প্রকারের ক্লাস দেওয়া হবে জিকের। এই জন্য বলছি যে যদি এই ধরনের ক্লাস পরবর্তী পেতে চাও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো এটার অ্যান্সার কী হবে বলো? এটার অ্যান্সার হয়ে যাবে 2021। কোন বছর? না, যে 2021-এ ভারতের বহুমাত্রিক দারিদ্র্য সূচক চালু হয়েছিল। তারপরে দেখো এখান থেকে কি জানবে, না হচ্ছে এই যে ভারত জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক রিপোর্ট 2023 অনুসারে বহুমাত্রিক দারিদ্র্য সূচক কেরালায় জনসংখ্যা সর্বনিম্ন ঘনত্ব রয়েছে। এটা সিপিও 2024 এসএসসি সিপিও 2024-এ এসছে কিন্তু, ঠিক আছে? এটা ভালো করে মনে রাখো, কেরালার জনসংখ্যা সর্বনিম্ন ঘনত্ব রয়েছে। তারপর দেখো 12 নম্বর কোশ্চেন, বলভি ধরনের নাগারা মন্দিরগুলি সাধারণত ড্যাশ আকৃতির হয়। একটি ছাদ যা একটি খিলান প্রকোষ্ঠে উঠে যায়। বলভি ধরনের নাগারা মন্দিরগুলি সাধারণত আয়তক্ষেত্রাকার কী হয়ে থাকে? আয়তক্ষেত্রাকার আকৃতির হয়ে থাকে। এই নাগারা মন্দির যারা সাধারণত উত্তর ভারতীয় স্থাপত্যশৈলী রয়েছে, উত্তর ভারতীয় স্থাপত্যশৈলী নাগারা মন্দিরগুলোতে। 13 নম্বর দেখো, নিচের মধ্যে কে বিজয়নগর সাম্রাজ্যের সালুবা রাজবংশ প্রতিষ্ঠা করেন? বিজয়নগর সাম্রাজ্যের সালুবা রাজবংশ এটা প্রতিষ্ঠা করেন কি? এটা প্রতিষ্ঠা করেন নরসিংহ দেব রায়। নরসিংহ দেব রায়, অপশন নাম্বার 2 সঠিক অ্যান্সার। ভারতের গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ভারতের গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তো অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 ভীমরাও আম্বেদকর, অর্থাৎ BR আম্বেদকর। এখান থেকে যেটা জানতে হবে যে ভারতের সংবিধানের খসড়া তৈরির জন্য গণপরিষদ কর্তৃক 1947 সালে গঠিত খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর ভীমরাও আম্বেদকর। এক্সামে এসছে, দেখতেই পাচ্ছ, ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। ডক্টর ভীমরাও আম্বেদকর ভারতের সংবিধানের জনক হিসেবে পরিচিত। ভারতের সংবিধানের জনক হিসেবে কে পরিচিত? ডক্টর BR আম্বেদকর। তারপরে দেখো 15 নম্বর কোশ্চেন, দুর্গ বস্তার চন্দ্রপুর লৌহ আকরিক বলয় নিম্নলিখিত রাজ্যের কোন গ্রুপে অবস্থিত? নিম্নলিখিত রাজ্যের কোন গ্রুপগুলোর মধ্যে যেটা হচ্ছে সেটা এই ছত্তিশগড়, মহারাষ্ট্র। এরপরে দেখো 16 নম্বর, কোন দল আলটিমেট খোখো লিগ সিজন 2 ইভেন্ট জিতেছে? আলটিমেট খোখো লিগ সিজন 2 ইভেন্ট জিতেছে কোন দল? সঠিক অ্যান্সার অপশন নাম্বার 2 গুজরাট জায়ান্টস এটা জিতেছে। এরপরে 17, নিচের কোনটি ভারতের প্রথম আঞ্চলিক গ্রামীণ ব্যাংক ছিল? ভারতের প্রথম আঞ্চলিক গ্রামীণ ব্যাংক সেটা কোনটা? না, সেটা হচ্ছে এই প্রথম ব্যাংকই হচ্ছে প্রথম আঞ্চলিক গ্রামীণ ব্যাংক। 1975 সালে সেই বছর যখন আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলি ভারতে প্রথম খোলা হয়েছিল। 1975 প্রথম আঞ্চলিক গ্রামীণ ব্যাংক 2রা আগস্ট 1975 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর প্রধান কার্যালয় উত্তরপ্রদেশের মোরাদাবাদে অবস্থিত। যে উপাদানগুলো ঘরের তাপমাত্রায় তরল থাকে তা হলো কি? যে উপাদানগুলো ঘরের তাপমাত্রায় তরল থাকে তা হলো ব্রোমিন এবং পারদ। এটা কিন্তু সাধারণ অবস্থায় আমরা কিন্তু তরল হিসেবে দেখতে পাই, তাই কি না? তারপরে দেখো 9 নম্বর, অনুচ্ছেদ -E ভারতীয় সংবিধানের 11তম মৌলিক কর্তব্যের পরিপূরক। 11তম যে মৌলিক কর্তব্য, মোট প্রথমে 10খানা মৌলিক কর্তব্য ছিল, তারপরে আর একখানা অ্যাড হয়েছে, 11খানা হয়েছে। এটা তো আলোচনা করেছি বারবার। মৌলিক কর্তব্য তোমাদের যে কতগুলো শিফটে এই মৌলিক কর্তব্য থেকে কোশ্চেন আসবে সেটা কিন্তু তোমরা নিজেরাই দেখে নেবে। আমি আগের ক্লাসে গলা ফাটিয়ে বারবার বলেছিলাম যে মৌলিক কর্তব্য এবং মৌলিক অধিকার এই দুটো টপিক থেকে কিন্তু কোশ্চেন কিন্তু তোমরা মাস্ট পাবে। এবারেও তোমাদেরকে একই কথা বলছি যে এই দুটো টপিক তোমরা কিন্তু ভালো করে পড়ে যাবে, ঠিক আছে?
তো এটার সঠিক অ্যান্সার কী হবে না, এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 3 অর্থাৎ 21 21 ঠিক আছে। 21 এইটা কিন্তু ভালো করে মনে রাখো, মৌলিক কর্তব্যের 11 নম্বর মৌলিক কর্তব্যের সাথে যুক্ত। আর যেটা মনে রাখতে হবে যে ধারা 51 এর অধীনে 11টি মৌলিক কর্তব্য বর্ণিত হয়েছে, যার মধ্যে 10টি 42তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে প্রবর্তন করা হয়েছিল, আর 11তম যেটা হচ্ছে 2002 সালে 86তম সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছিল। 11তম মৌলিক কর্তব্য কী রয়েছে না, 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষার সুযোগ প্রদান করা এবং পিতামাতার দায়িত্ব তাদের সন্তানকে এই ধরনের সুযোগ প্রদান করা হচ্ছে তা নিশ্চিত করা। এইটা হচ্ছে 11তম মৌলিক কর্তব্য। বোঝা গেল? তাহলে বারবার বলছি কিন্তু 11 নম্বর মানে মৌলিক কর্তব্যটাকে ভালো করে মনে রাখো। আর যারা আমাদের নোটস নিয়েছো, মৌলিক কর্তব্য ওখানে যা কিছু যেইটুকু দিয়েছি ওইটা একটু ভালো করে পড়ো, আর ক্লাসে যেগুলো দেখাচ্ছি বা এমনি তোমাদের পিডিএফের মধ্যে, তোমরা তো পিডিএফ নিয়েছো, তো পিডিএফের মধ্যে যা কিছু আছে মৌলিক কর্তব্য সম্পর্কে যতগুলো ডিটেলস ভালো করে মনে রাখো, যেগুলো এক্সট্রা ডিটেলসগুলো দিয়ে রেখেছি ওই মধ্য থেকেই তোমরা কিন্তু কোশ্চেন পাবে, ওর বাইরে থেকে কিন্তু কোশ্চেন আর আসার কোনো চান্স নেই। যা কিছু দেওয়ার সেগুলোই আমরা দিয়ে দিয়েছি একদম। 20 নম্বর কোশ্চেন দেখো, মৈত্রক রাজবংশ ভারতের কোন অংশে প্রতিষ্ঠিত হয়েছিল? মৈত্রক রাজবংশ এটা ভারতের পশ্চিম অংশে প্রতিষ্ঠিত হয়েছিল। নিচের কোন ক্ষেত্রের জন্য 2022 সালে সোনু নিগমের পদ্মশ্রী দেওয়া হয়েছে? সোনু নিগমকে পদ্মশ্রী দেওয়া হয়েছিল 2022 সালে। কোন ক্ষেত্রে না, হচ্ছে কলা বিভাগে দেওয়া হয়েছিল। পদ্মশ্রী ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, এটা তোমরা জানো। তো যার ভারতের রাষ্ট্রপতি কর্তৃক ওই যে কলা, সাহিত্য, বিজ্ঞান, সামাজিক সেবা, জনসাধারণের কাজ সব বিভিন্ন ক্ষেত্রে সেবা সংস্কৃতি হিসেবে প্রদান করা হয়ে থাকে এটা। এরপরে দেখো 22 নম্বর, এক স্থান থেকে অন্য স্থানে জল পরিবহনের জন্য কিছু মানবসৃষ্ট কাঠামো যা দূরবর্তী স্থানে জল বিতরণের জন্য ব্যবহৃত হয়। দূরবর্তীতে জল যে নিয়ে যাওয়া মানবসৃষ্ট একটা ব্যবস্থা, তো সেটা হচ্ছে কোনটা না, সেটা হচ্ছে অপশান নাম্বার 3 নালা হয়ে যাবে সঠিক আনসার এখানে। এরপরে দেখো 23 নম্বর, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা PMMY ঋণ বিতরণের শতকরা হার কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? FY 2023-24 প্রথম ত্রৈমাসিকের আগে বছরে একই ত্রৈমাসিকের তুলনায় যদি বিতরণ 81,597 কোটি টাকার পৌঁছে যায়, তাহলে 62,650 কোটি টাকা থেকে বলো এটা শতকরা কত ছিল না, এটা হচ্ছে শতকরা 23%, শতকরা 23% ছিল এটা। শ্রম ও কর্মসংস্থান পরিসংখ্যান 2022 অনুসারে দ্বিতীয় কলামে দেওয়া 2021 সালের বেকারত্বের হারের সাথে প্রথম কলামে রাজ্যগুলির মেলান। রাজ্য এবং এক পাশে তোমাদের প্রথম কলামে রাজ্য রয়েছে আর দ্বিতীয় কলামে কী রয়েছে 2020-21 সালের বেকারত্বের হারের দেওয়া রয়েছে। তো মেলাতে হবে, তো মেলাও। কেরালার কত পার্সেন্ট বলো দেখি না, হচ্ছে 10%, মানে 10.1%। গোয়ার হচ্ছে 10.5%। তারপর হরিয়ানার হচ্ছে 6.3%, আর উত্তরাখণ্ড 6.9%। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 4। দেখে নাও, 1-এর সঙ্গে B, 2-এর সঙ্গে D, 3-এর সঙ্গে A, 4-এর সঙ্গে C। তাহলে অপশান নাম্বার 4 হয়ে যাবে সঠিক আনসার। আর তোমাদেরকে বলি, যখন তোমরা এক্সামে এই ধরনের কোশ্চেনগুলো পাবে না, বড় কোশ্চেন, একবার পড়বে, যদি বুঝতে পারো, অ্যান্সার যদি জানা থাকে তো করবে, আর যদি না জানা থাকে বা বড় প্রশ্ন, ওটাকে তোমরা অ্যাভয়েড করে যাবে। প্রথমে অন্য অ্যান্সার করবে, সময় থাকলে আবার ঘুরে এসে প্রশ্নটা পড়বে, আনসার পারলে করবে, না হলে না ছেড়ে দিয়ে আসবে। ভুল করে দেওয়ার দরকার নেই, কারণ নেগেটিভ মার্কিং তো রয়েছে, ভুল করবে না। 25 নম্বর কোশ্চেন দেখো, আধুনিক অলিম্পিকে নিম্নলিখিতগুলির মধ্যে কে প্রথম ভারতীয় প্রতিনিধি ছিলেন? আধুনিক অলিম্পিকের মধ্যে প্রথম ভারতীয় প্রতিনিধি কে ছিলেন না, তিনি ছিলেন নর্ম্যান পিচার্ড। অপশান নাম্বার 4 সঠিক অ্যান্সার। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন,
প্রত্যেকটা কোশ্চেন বা যে এক্সট্রা ডিটেলসগুলো আমি তোমাদেরকে দিলাম নোটসগুলো, দেখতেই পাচ্ছ বিভিন্ন এক্সামে এসছে, পরবর্তীতে তোমাদের এক্সামে আসার চান্সও রয়েছে। এই কারণে এগুলো আলোচনা করলাম। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে, এখনও যারা লাইক করতে বাকি রয়েছে, তো অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করো এবং কমেন্ট করে জানাও কেমন লাগলো। তার সঙ্গে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো এবং তার সঙ্গে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবে। এখানে তোমরা সমস্ত কিছু এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট তোমরা এখানে পেয়ে যাবে, বা তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে আমাদের এই টেলিগ্রামে গিয়েও জিজ্ঞেস করতে পারো। আর আমরা যে পিডিএফের কথা বলছিলাম, পেড পিডিএফ, তো সেটা হচ্ছে এটা, এই 4খানা তোমরা পিডিএফ পাবে 199 টাকা, মাত্র 199 টাকা। যেটা কোথাও তোমরা যদি যে কোনো জায়গায় খোঁজ নিয়ে দেখে নাও, এই 2019 থেকে 24 6200 প্লাস জিকে পিডিএফ যেটা রয়েছে, এটা যদি শুধুমাত্র এইটা 199 টাকায় যদি শুধু পেয়ে যাও, তাহলে সেখান থেকে আমি বলবো অবশ্যই সেখান থেকেই পারচেজ করে নাও। আমি বলছি এটা 199 টাকায় কোথাও পাবে না। আমরা সেখানে 199 টাকায় তোমাদেরকে 4খানা পিডিএফ দিচ্ছি, 4খানা ইম্পর্ট্যান্ট 14খানা টপিকের উপর স্ট্র্যাটেজিকে, কারেন্ট অ্যাফেয়ার 2024 ফুল এবং ইংলিশ যেখানে প্রিভিয়াস ইয়ার এবং সিনোনিম, অ্যান্টোনিমস, ইডিয়মস তো আছেই। তাছাড়া আমি তোমাদেরকে কী করেছি না, তোমাদেরকে একটা প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে অ্যাড করানো হবে। এই প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে এখানে এই ইংলিশে তো মাত্র আমরা ওই কটা নোটস দিয়েছি, মানে বেশি আমরা এখানে নোটস অ্যাড করতে পারিনি। বাকি যা কিছু সিনোনিম, অ্যান্টোনিমস অলরেডি আমরা কিন্তু টেলিগ্রামে দেওয়া শুরু করেছি, তো দেওয়া হবে আরও সিনোনিম, অ্যান্টোনিমস, ইডিয়মস, তারপরে স্পেলিং এরর, এগুলো সমস্ত কিছু দেওয়া হবে। তাছাড়া জিকেরও আরও অনেক নোটস দেওয়া হবে, ক্লাস করানো হবে এবং তারই সঙ্গে রিজনিং এবং ম্যাথ এগুলোরও নোটস কিন্তু ওই টেলিগ্রাম গ্রুপে দেওয়া হবে। তাহলে 199 টাকায় তোমরা এত কিছু ফ্যাসিলিটি পাবে। তো যদি তোমাদের মনে হয়, যদি নেওয়ার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করো। আর যদি কেউ সিএইচএসএলের প্রিপারেশান নিচ্ছ, সিএইচএসএল বা যারা এমটিএস, আমি আগেও বলেছি যে এমটিএস এক্সাম দিচ্ছ মানে এমটিএসের সাথে সাথে বিভিন্ন এসএসসির আর যে সকল এক্সামগুলো হয় তারও প্রিভিয়াস ইয়ার তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে। তো তার জন্য আমরা সিএইচএসএলের একটা পিডিএফ বানিয়েছি 2300 এমসিকিউর, যেখানে এমসিকিউ মানে কোশ্চেন অ্যান্সার সহ এক্সট্রা ডিটেলস দিয়ে পিডিএফটা বানানো হয়েছে। এটার মূল্য মাত্র 49 টাকা রাখা হয়েছে। যদি কেউ নিতে চাও তো এটার জন্য তোমরা হোয়াটসঅ্যাপে হাই লিখে মেসেজ করতে পারো। ঠিক আছে, এই হচ্ছে প্রাইস রেট। বিভিন্ন পিডিএফ তোমরা যেটা খুশি তোমাদের চয়েস, এর মধ্যে ফুল কম্বো 199, অনলি জিকে 2019 থেকে 24 যার প্রাইস 149, আর হচ্ছে অনলি জিকে 2024 জিকেটা নিলে তাহলে হচ্ছে 99 টাকা, আর সিএইচএসএলটা বললাম 49 টাকা। তো এই হচ্ছে প্রাইস রেট রয়েছে। তোমরা যদি নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করো, বা তোমরা কোন পিডিএফটা নিতে চাও সেটাও সেখানে লিখে বলো। তার পরবর্তী স্টেপ কীভাবে তোমরা পিডিএফটা পাবে, হোয়াটসঅ্যাপে পিডিএফটা দেওয়া হবে, তো কীভাবে সেটা দেওয়া হবে সেটা ওখানেই বলে দেওয়া হবে।